ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। এটা মাথায় রাখতে বলুন। দেখুন, কথা হচ্ছে আজকের যে ডেট ছিল 22 তারিখে, কী হয়েছে এক্স্যাক্ট কী হয়েছে এখন আমি জানতে পারিনি, কারণ আমি অ্যাডভোকেটের সাথে কথা বলে উঠতে পারিনি, কারণ আমাদের অ্যাসেম্বলি চলছিল। তারপরেও আমি আপনাদের বলি, বিচার ব্যবস্থার মতো চলবে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। যদি আপনার অনুযায়ী যদি ডেট পিছুলো কথা হচ্ছে, যতটুকু জানতে পারলাম পারার চেষ্টা করি, সেটা হচ্ছে আর একটা মামলা আছে, ওর চাচাকে অনেক রকমভাবে হ্যারাসমেন্ট করছে, সে দুটো মামলার নাকি শুনানি 24 তারিখে হবে। দেখুন, আমি ঢোলাতে গিয়ে একটা কথা বলে এসেছিলাম 19 তারিখে, খেয়াল আছে, যে আইনের লড়াই কোর্ট কাছারিতে হবে, সাথে সাথে আমাদের লড়াইটাও কিন্তু মাঠে ময়দানে করতে হবে। যেমন আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইনি করব, প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব। আমাদের আবু সিদ্দিকের বিচার, আমাদের আনিসের, আমাদের শিকারি মুরারকে যে হত্যা করে তার বিচার যারা করেছে তারা শাস্তির জন্য আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে ডেট ছিল, সেটা দুদিন পিছিয়ে বৃহস্পতিবারে হচ্ছে। আমরা বৃহস্পতিবারও দেখি কি করতে চাইছে। না হলে আমি একটা কথা বলতে পারি, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, কিন্তু বিচার ব্যবস্থা যদি কারো দ্বারা কুলসিত হয় তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে তখন বলতে শুরু করতে হবে। গতকাল দেখলাম 21শে জুলাইতে মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ করলেন না আবু সিদ্দিক হালদারের জন্য শব্দ খরচ কেন করবে? এমনিতে ভোট পেয়ে যাচ্ছে। যদি আবু সিদ্দিক হালদারদের ভোটটা পেতে কষ্ট হতো তাহলে শব্দ খরচ করতো। উনি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক। কোনোভাবেই গণতান্ত্রিক কোনো আন্দোলনে, ছাত্র আন্দোলনে যেভাবে গুলি চালিয়েছে মেনে নেওয়া যায় না। আমরা বিরোধিতা করছি যেভাবে, ঠিক একইভাবে তিনি দেখুন বাংলাদেশ নিয়ে কথা বললেন। দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যে, তিনি যে রাজ্যের অভিভাবিকা, সেই রাজ্যে প্রায় গণপিটুনির শিকার হচ্ছে, গণপিটুনিতে মারা যাচ্ছে, পুলিশ কাস্টডিতে মারা যাচ্ছে, একটাও শব্দ খরচ করলেন না। কারণ তিনি নিজেকে জবাব, যে প্রশ্নর সম্মুখীন তিনি হতে ভয় পাচ্ছেন। ঢোলা থানার অফিসার যে সে এখনো কিন্তু সেই ঢোলা থানায় কর্মরত, সেটা নেই তো আমাদের প্রশ্ন। যার নামে অভিযোগ আছে তাকে ক্লোজ করা দরকার, এবং সাথে সাথে এটা বলেছি, বিশেষ করে সাব ইন্সপেক্টর যিনি রাজদীপ নামে আছেন তাকে অ্যারেস্ট করা দরকার। এখনও পর্যন্ত তার নামে যে গুরুতর অভিযোগ আছে তাকে অ্যারেস্ট করছে না কেন? প্রশাসন, মমতা ব্যানার্জি সরকার আবু সিদ্দিককে যারা খুন করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আবু সিদ্দিকদের ভোট নিতে মমতা ব্যানার্জিকে ভালো লাগে, কিন্তু আবু সিদ্দিকদের খুনিদেরকে শাস্তি দেবে মমতা ব্যানার্জি চায় না। এই যে অমৃতা সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে চলে গেছে অন্য জায়গায়, সেই জায়গায় ঢোলা থানার যে অফিসার আছে, ওসি আছে, উনি বলেছেন যে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে অমৃতা সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে অন্য জায়গায় চলে গেছে। দেখুন, এ কথার সত্যতা কি আছে বলতে পারবো না। সূত্র মারফত, আমি তো ওটা সূত্র নিয়ে এটা এইভাবে বলতে পারি না। তবে একটা কথা বলবো, যদি কোনো অফিসার এই ধরনের কথা বলে থাকে তাহলে নিশ্চিতভাবে, তাহলে যে জজের হাতে এসেছেন তাহলে সেই জজের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তাহলে ওই অফিসার তুলে দিচ্ছে। তাহলে আমার জজ সাহেব যিনি থাকবেন, বিচারপতি যিনি, তার নিরপেক্ষতা, তার গ্রহণযোগ্যতা, তার ক্যাপাবিলিটি, তার ক্যাপাসিটি নিয়েও কিন্তু তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে। তাহলে উনি তাহলে এই ক্ষেত্রে ডিসেবল বোঝাতে চাইছেন তার কথা অনুযায়ী, বা কি বোঝাতে চাইছেন তাহলে একটু আরও স্পষ্ট করা দরকার। আপনাদের তার মন্তব্য নেওয়া দরকার। আমি একটা কথা বলতে পারি, যে যেই কথা যদি কথা বলে থাকে আপনাদের মাধ্যমে তাকে বার্তা শুধু পৌঁছে দিতে চাই। দেখুন, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে বিভিন্ন স্তরের কোর্ট আছে। ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। এটা মাথায় রাখতে বলবেন তাকে। আবু সিদ্দিকের কেস কি সঠিক বিচার পাবে এমনটা কি? কেন পাবে না? আর না যদি এই কেসে সঠিক রায় পায় কি আন্দোলনের কি নামবে? আন্দোলন তো আমাদের মাঠে ময়দানে করে যেতে হবে। বিচার দেওয়ার দায়িত্ব বিচারকদের। তারা দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করে তার দিকে আমরা যেমন লক্ষ্য রাখবো। তার জন্য যথাযথভাবে যে প্রসেস মেনটেন করা দরকার সেটা মেনটেন করব, এবং সাথে সাথে আগামী দিনে এই ধরনের করার না সাহস পাই, সেই জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নেব। আমরা শুনলাম সূত্র মারফত যে আবু সিদ্দিকের বাড়ি যে দুজন নাবালক প্রকৃত যারা চুরি করেছিল তারা শাসক দল, অর্থাৎ তৃণমূলের যারা কর্মী, তাদের ছেলেরা করেছে, এবং এই পুলিশ প্রশাসনকেও তারাই ডেকে এনেছে এই যে টাকাগুলো আত্মসাৎ করার জন্য, টাকা এবং গহনা। অ্যাকচুয়াল এর পিছনে বড় যেটা রহস্য, যেটাকে জানতে পেরেছি আমি, সেটা যে পরিমাণে টাকা লুট হয়েছে, গহনার টাকাটা ভাগ বটরা করে নেবে, কারো একটা নামে দোষ চাপাতে হবে। সেটা আবু সিদ্দিককে বলির বাঁকড়া করতে চেয়েছিল, মারধর করিয়ে ওকে কবুল করিয়ে নিতে পারলে তাহলে এগুলো তারা আত্মসাৎ করতে পারত। সেই জন্যই আজকে তার উপরে অমানসিক টর্চার হয়েছে। আর সাথে সাথে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা লোকাল স্তরে যারা নেতৃত্বরা কয়েকজন আছে,
যেহেতু আবু সিদ্দিক আইএসএফের একজন সক্রিয় কর্মী, সেই সুযোগটা কাজে লাগিয়ে একটা ঢিলে দুটো পাখি তারা মারলো। মুখ্যমন্ত্রী বলেছেন যে 10 লক্ষ চাকরি আমাদের হাতে আছে, তাই সে চাকরি নিয়ে ওসব কথা বলবেন না। 2021 সালের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেওয়ার কথা, এখন চপ বিক্রি নিধান দিচ্ছে। বড় বড় কথা বলছে, বাংলাদেশের ছাত্রদের কথা ভাবছে। পশ্চিমবাংলার ছাত্রদের কথা ভাবুক না, ছাত্র যুবদের কথা ভাবুক না। পশ্চিমবাংলার ছাত্র যুবরা আজকে 1000 দিনের ওপরে 1100 দিন রাস্তায় বসে আছে, তারা চাকরি চুরি গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ ডি, তিনি যেটা সামলান, সেখানে চাকরি চুরি হয়েছে, এই অভিযোগে কলকাতায় রাজপথে আন্দোলন হচ্ছে। সেটা তিনি ঠিক করতে পারছেন না। 10 লক্ষ হচ্ছে, এটা তো একটা ভোকাল টনিক দিচ্ছে, আর কিছুই না। আবু সিদ্দিকের বাড়ি পুলিশ কার্যত চুরির তদন্ত করতে আসেনি, কার্যত লুট করতে এসে দ্বিতীয়বার এসে মোটরসাইকেল নিয়ে অনেক কিছু নিয়ে গেছে, সেগুলো সেইগুলো ফেরত দেওয়ার জন্য আমরা এক সপ্তাহ অপেক্ষা করছি, নাহলে আমরা কি করি আপনারা দেখুন। সেগুলো নিয়েছে যে অফিসাররা, তারা কি স্বীকার করছেন যে হ্যাঁ আমরা নিয়েছি, মোটরসাইকেল অলরেডি তারা সেটা অবশ্যই আমাদের যারা নেতৃত্ব আছে কথা হয়েছে, ফিনান্সে করেছে।